নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে কিন্তু একদিনের আউটিং এর জন্য বললে কিছুটা ভুল বলা হবে, কারণ জায়গাটা এতটাই বড়। এখানে কিন্তু একদিনে পুরোটা দেখে কভার করা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। কিন্তু তবুও এই জায়গাটার কিছু জিনিস যেগুলো স্পেসিফিক রয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো, এবং কোন কোন জিনিস আপনারা আসলে মিস করবেন না সেটাও দেখাবো। তো তার আগে জানিয়ে দিই আমি আজকে এসেছি কোথায়। আমি কিন্তু আজকে এসেছি কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় পার্ক ইকো পার্কে। এবং এই ইকো পার্ক এমন একটি জায়গা, এখানে কিন্তু আসলে যে শুধু আপনারা পার্কের মতো ঘুরে বেড়াবেন সেটাই কিন্তু নয়, এখানে অনেক আউটডোর অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা রয়েছে। এবং আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন, আপনারা যদি গ্রুপ আউটিংয়ে আসেন, বা আপনারা যদি ফ্যামিলি আউটিংয়ের জন্যও আসেন, তো এই জায়গাটা কিন্তু পারফেক্ট একদিনের আউটিংয়ের জন্য। তো এখানে প্রত্যেকটি অ্যাক্টিভিটিসের কেমন কি খরচা রয়েছে, কিভাবে এখানে আপনারা চাইলে আসতে পারেন, এখানকার এন্ট্রি ফিস কত, বাইরের খাবার দাবার অ্যালাউড আছে কিনা, তার সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের কোনো পরামর্শ দেওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন। বাকি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে এই চ্যানেলের পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইকো পার্ক গেট নম্বর 2 দিয়ে আমরা কিন্তু ঢুকছি। তো এটা ক্রস করেই কিন্তু এখানটা ইকো পার্কের যে গেটটা সেটা দেখতে পাবেন। এখানটায় টিকিট কেটে ঢুকতে হবে। এখানে পার পার্সন কিন্তু টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে। এখানে অনলাইন এবং ক্যাশ দু রকমেরই ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে গেটটা, এই হচ্ছে আমরা টিকিট। আমরা কিন্তু গেট নাম্বার 2 থেকে দেখুন এন্ট্রি নেব, এবং দুজনের জন্য প্রাইস 60 টাকা, পার পার্সন 30 টাকা করে যেটা বললাম। তো চলুন ভেতরে ঢোকা যাক। আমরা কিন্তু এই 2 নম্বর গেটটা দিয়ে ঢুকলাম, এবং দেখুন এভাবে আমাদের টিকিট কিন্তু স্প্লিট করে দেওয়া হয়েছে, তার মানে আমাদের এন্ট্রিটা হয়ে গেছে। এবার চলুন পরবর্তী কার্ডটি দেখাবো। এই গেট দিয়ে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে একটা রাস্তা চলে গেছে এবং এই সাইডে একটা রাস্তা চলে গেছে। আপাতত আমরা যেখানে যাচ্ছি সেটা হলো এই ম্যাপটা দেখতে, কারণ এই ম্যাপটা দেখেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি, এবং তার বেসিসে কিন্তু প্ল্যানিংটা হবে যে কিভাবে এখানে প্রপারলি ঘুরতে পারবেন সারাদিনে কভার করার জন্য। কারণ এই জায়গাটা কিন্তু অনেক বড়, তো অনেকটা সময় লাগবে। এখানে মানুষজন কিন্তু পিকনিক করতেও আসে, অনেকে ঘুরতে আসে। এখানে বিশাল বড় একটা লেকও রয়েছে। তো সবকিছুই দেখাবো। শীতের দিনে একদিনের আউটিং এর জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট। তো চলুন আজকে দেখাবো যে ইকো পার্কে আপনারা এসে কিভাবে এই জায়গাটা এনজয় করতে পারেন। এখানে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস এরও কিন্তু ব্যবস্থা রয়েছে। চলুন এখানকার প্রাইসিং গুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানটায় কায়াকিং কিন্তু 150 করে পার হেড, 30 মিনিটস এর রয়েছে। ওয়াটার জব রয়েছে, ওয়াটার রোলার, ল্যান্ড জব, এমটিবি, এগুলো সব কিন্তু এখানটায় রয়েছে। এখান থেকেই কিন্তু ওপারের দেখুন আইফেল টাওয়ারের যে প্রতিকৃতি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আমরা যাব সেটাও দেখাবো, কিন্তু আপাতত চলুন। এই দেখুন এখানটায় কিন্তু ভীষণ সেফটির সঙ্গে করা হয়। ওই সাইডে কিন্তু দুজন কায়াকও করছেন। তো বেশ ভালো একটি পরিবেশ, এবং অনেকক্ষণ সময় কাটানোর অ্যাক্টিভিটি করে এটা কিন্তু খুব ভালো একটি জায়গা। এই দেখুন অনেকেই কিন্তু সেই একদম মাঝামাঝি চলে গেছে কায়াক করতে করতে। খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ হাওয়া এখানটায় চলছে, খুবই সুন্দর একটি পরিবেশ। এখানে কিন্তু আরো আছে দেখুন যাত্রীদের নিরাপত্তার জন্য যা যা নিয়মাবলী, করণীয় এবং নিষিদ্ধ সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো এই জায়গাটাই কিন্তু দেখে মনে হচ্ছে এতটুকু সেফটি কিন্তু যথেষ্ট রয়েছে, এবং মেজার্স গুলো ভালো করেই এনারা পালন করেন। দেখুন কি স্নিগ্ধ একটি আবহাওয়া এই জায়গাটায়। মানে এখানে যে বেঞ্চিগুলো আছে সেখানে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয়। মানে জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন, কিন্তু এখানে ফিজিক্যালি যদি ভিজিট করেন বেশ ভালো লাগবে। আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জাপানিজ ফরেস্টটা রয়েছে, যেটা কিন্তু এখানে বন্ধ আছে আজকের জন্য, কারণ এখানে অমিত শাহ এসেছিলেন এবং তিনি খুব সম্ভবত এখানেই ভেতরে কোনো হোটেলে আছেন। তো তার সিকিউরিটির জন্য এই জায়গাটা কিন্তু বন্ধ করে দেওয়া আছে, যার ফলে এই জাপানিজ ফরেস্ট থেকে শুরু করে যে আইফেল টাওয়ার, যেটা একটু আগে আপনাদেরকে বললাম, এই পুরো এরিয়াটা কিন্তু আজকে আমরা দেখাতে পারছি না। কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু এই জায়গাটা ওপেন থাকবে, তো আপনারা এসে এখানে ভিজিট করতে পারেন। আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষই এভাবে এসে এখানটায় বসে রয়েছেন। তো এনারা কেন রয়েছেন সেটা আমি আপনাদের বলছি। তো বেসিক্যালি এনারা এখানে রয়েছেন কারণ এনারা পিকনিক করতে এসছেন। তো এখন কিন্তু ডিসেম্বর মাস, লাস্ট উইক চলছে, পিকনিক করার জন্য কিন্তু বেশ ভালো একটি সময়, এবং অনেকেই এই টাইমে আউটিং এ যান।
তো এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কিন্তু পিকনিক করা অ্যালাউড এবং বাইরের খাবার দাবারও অ্যালাউড। এখানে কোনো রকম কোনো রেস্ট্রিকশনস নেই, সমস্ত জায়গায় ডাস্টবিন দেওয়া রয়েছে। তো আপনারা যদি আসেন অবশ্যই জায়গাটির পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন। বাকি জায়গাটি কিন্তু বেশ সুন্দর এবং বাচ্চাদেরকে নিয়ে আসলেও তাদের অ্যাক্টিভিটিসের জন্য অনেক কিছু রয়েছে, বড়দের অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু অনেক এক্সটার্নাল অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। তো এগুলো কিন্তু আপনারা এনজয় করতে পারেন। এখানে কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা গেট রয়েছে, এই গেটটা কিন্তু শুরু হচ্ছে গোলাপ বাগান। তো ভেতরে অনেক রকম ভ্যারাইটিসের গোলাপ ফুল রয়েছে, গাছ লাগানো হয়েছে শীতকাল বলে। তো চলুন দেখা যাক কি কি ধরনের গোলাপ আছে। গোলাপ বাগানে ঢুকেই কিন্তু দেখুন এরকম বিভিন্ন রঙের গোলাপ ফুটে রয়েছে। পরে কিন্তু দেখুন এরকম সাদা গোলাপ রয়েছে, এই গোলাপটাও কিন্তু রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু এবার আমরা ঝিলপাট ধরে হেঁটে এসে ঢুকতে চলেছি বাংলার গ্রাম, যেটা তৈরি করা হয়েছে ভেতরে মিনিয়েছে তার ভেতরে। তো চলুন দেখা যাক এখানে কিভাবে কি তৈরি করা আছে। ভিড় কিন্তু অলরেডি প্রচুর রয়েছে। আজকে কিন্তু 30th ডিসেম্বর, তো কালকে হতে চলেছে 31st এবং তারপর 1st জানুয়ারি। তো আপনারা মোটামুটি আন্দাজা হয়তো করতেই পারছেন যে কতটা কি ভিড় হতে চলেছে এই জায়গাটায়। তো এই পার্কটা কিন্তু বেশ ফেমাস একটা জায়গা কলকাতার এবং কলকাতার বাইরের মানুষদের কাছে, এবং আপনারা আসুন, আসলে কিন্তু ভালো লাগবে। আর এই দেখুন এখানে কিন্তু এন্ট্রান্সটা রয়েছে, এখানটা দিয়ে আমরা ভেতরটাই ঢুকে যাব। দেখুন বাংলার গ্রাম যেটা ভেতরে বানানো রয়েছে, এটা কিন্তু তার টিকিট কাউন্টার। তো এখানে কিন্তু ঢুকতে আপনাদের প্রবেশ মূল্য দিতে হবে। টিকিট কাউন্টারে পার হেড কিন্তু 10 টাকা করে মূল্য নির্ধারণ করা রয়েছে। তো চলুন আমরা টিকিট কেটে ভেতরটায় ঢুকছি। এখানে কিন্তু দেখুন এগুলো মানে অরিজিনাল সর্ষে গাছ এখানটায় লাগানো রয়েছে। সর্ষে গাছ এখানটায় কিন্তু মূলো গাছ লাগানো রয়েছে, মানে একদম প্রপার কিন্তু বাংলার গ্রাম বাংলা যেমন দেখতে হয় খুব সুন্দর করে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। মানে আমি এখানটায় দাঁড়িয়ে থেকে কিন্তু এই সর্ষে ফুলের গন্ধগুলো পাচ্ছি, মানে সুন্দর, বেশ সুন্দর। এখানটায় দেখুন এই সর্ষে ফুলের গাছ ক্ষেত যেটা দেখালাম, তার সঙ্গে কিন্তু গরুর গাড়ি, পেছনটায় কিন্তু যেরকম গ্রাম বাংলায় মাটির বাড়ি হয় এরকম চাল দিয়ে, সেটা কিন্তু এখানটায় বানানো রয়েছে খুব সুন্দর করে। এবং এই এন্ট্রান্স গেট কিন্তু এটা ছিল, এর ঠিক ডান দিকটাতেই কিন্তু দেখুন এরকম ছোট্ট করে একটি রথ বানানো রয়েছে, খুব সুন্দর করে একটি রথ বানানো হয়েছে, এটাকে একটু দেখুন। তার ঠিক এই পাশটাতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় খুব সুন্দর করে দেখানো হয়েছে যে গ্রামের মহিলারা কিভাবে চাষ করেন সেই, এবং এখানটায় কিন্তু লঙ্কা গাছ লাগানো রয়েছে, দেখুন কি সুন্দর। আর এই সাইডটায় কিন্তু দেখুন লাউ গাছ খুব সম্ভবত লাগানো রয়েছে, মূলো গাছ লাগানো রয়েছে, কপি গাছ লাগানো রয়েছে, বাঁধাকপি আমি যেটুকু চিনতে পারছি এই সাইডটায়। বাকি এখানটায় জলাশয় রয়েছে, খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন এই বাড়িটা যেটা বানানো রয়েছে, এখানটা একটি মিনিয়েচার রয়েছে। এখানে মানে বাড়িটার যে আকৃতি রয়েছে সেটা কিন্তু একদম অরিজিনাল গ্রাম বাংলার যে বাড়িগুলো হয় তারই মতো। এই সাইডটা কিন্তু রান্নাঘর বানানো রয়েছে খুব সুন্দর করে, এর নিচে কিন্তু কাজও করা রয়েছে, একটু নোটিস করুন। এখানটায় কিন্তু দেখুন পালকি রয়েছে, যেটা আমরা এখন হয়তো গল্প কথায় পড়ি, কবিতা বা গল্প, এগুলো আমরা এখন দেখতে পাই, সত্যিকারে হয়তো দেখতে পাই না। কিন্তু এখানে একটা ছোট্ট পালকিও বানিয়ে রাখা হয়েছে এই এসেন্সটাকে দেওয়ার জন্য, যে গ্রাম বাংলার পরিবেশটা কতটা সুন্দর ছিল সেটা কিন্তু এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন এই যে বাড়িটা বানিয়েছে, এখানটায় কিন্তু উঠোনে একজন মহিলাকে এখানে বানানো হয়েছে একটু উনুন দিয়ে, তার সঙ্গে হাঁড়ি, ঠিক যেরকমটি আগেকার দিনে মানুষরা রান্নাবাড়ি করতো সেরকম। উপরে দেখুন ছোট্ট একটা হ্যারিকেন, এই সাইডে কিন্তু যেরকম আগেকার দিনের মানুষ খাবার দাবার এরকম ঝুলিয়ে রাখতেন, সেগুলোও কিন্তু করা রয়েছে। জানালাটাও ভীষণ রিয়েলিস্টিক। তো দেখুন এভাবে কিন্তু খুব সুন্দরভাবে, খুব নিপুণতার সঙ্গে কিন্তু এই ক্রাফটটাকে তৈরি করা হয়েছে। এখানটায় দেখুন একটা কিন্তু এরকম রেস্টুরেন্ট বানানো রয়েছে। এখানটায় বেশ কয়েকজন সাঁওতালি মানুষজনের মিনিয়েচার কিন্তু এখানটায় দেখানো হয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্টটি, এরকম কিন্তু রয়েছে, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট কিন্তু আছে। যেটি কথা আপনাদেরকে বলছি, এই রেস্টুরেন্টের প্রসঙ্গেই আমার মনে এলো, এখানে কিন্তু খাবার দাবারের জন্য অনেক জায়গা রয়েছে, মানে বাইরেও অনেক রেস্টুরেন্ট রয়েছে, ভেতরে তো আছেই। সমস্ত রকম খাবার দাবার কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে নিজেরা খাবার বানিয়েও আনতে পারেন বা ভেতরে এসেও কিন্তু এখান থেকে কিনে খেতে পারেন।
তো খাবার দাবার থেকে শুরু করে, জল থেকে শুরু করে, ওয়াশরুম থেকে শুরু করে কোনো কিছুরই কিন্তু এখানে কোনো অসুবিধা নেই। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এলাম যথারীতি এভাবে হাঁটতে হাঁটতে। এই জায়গাটায় যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু বাজার। মানে এই দেখুন, এখানে মিনিয়েচার দিয়ে দেখানো হচ্ছে যে গ্রামের মানুষেরা কিভাবে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন। উনি বিক্রেতা, ইনি ক্রেতা, এইভাবে দেখানো হয়েছে। ভেতরটায় দেখুন এইভাবে এখানেও রয়েছে। এখানটায় নাম দেওয়া হয়েছে কিন্তু হাটখোলা বাজার বলে। দেখুন এখানটায় কিন্তু এই বাজারটা থেকে, মানে যেটা বাজার মতো তৈরি করা রয়েছে গ্রামের বাজার দেখানোর জন্য, এখানটায় কিন্তু পাশে খেয়াল করিনি আমি, এখানটায় দেখুন একটা ছোট্ট বেদি মতো দেওয়া রয়েছে। খুব সম্ভবত একটা ঠাকুর পুজোর জায়গা হিসেবে এটা তৈরি করা হয়েছে, গ্রামে যেমন থাকে আর কি। তারপরে এখানে আবার ঘরবাড়ি বানানো আছে মানুষজনের, যেভাবে থাকতো আগেকার দিনের মানুষ। এখানে একটা টিনের ঘরও কিন্তু দেখুন রয়েছে, যেখানটায় পটলদার চায়ের দোকান বলে ওনারা নাম দিয়েছেন। এবং এখানে দুটো মানুষকে দেখানো হচ্ছে যারা গ্রাম বাংলার মানুষ, এরকম চায়ের দোকানে চায়ের ঠেকে বসে আড্ডা দেওয়া যেটাকে বলে, সেইটারই কিন্তু কিছুটা এখানটায় দেখানো হয়েছে। খুবই সুন্দরভাবে এই দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। মানে গ্রাম বাংলার যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্যটা থাকে, যে এসেন্সটা থাকে, আমি এসেন্সের সঠিক বাংলাটা এখন আমার মাথায় আসছে না, তো সেই এসেন্সটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গাটাতে। এই দেখুন, আগেকার দিনের মানুষরা যেমন বাড়িতে গরু পুষতো, গরু প্রতিপালন করতো, সেটাও কিন্তু এখানটায় একটি গরু বানিয়ে এভাবে দেখানো হয়েছে গৃহপালিত পশু হিসেবে। এখানটায় দেখুন মানুষ কিন্তু এখানে পরিষ্কার করছে, উনি এখানে এই জায়গাটা দেখাশোনা করছেন। তো এগুলো কিন্তু রয়েছে, বাড়িতে যেমন তুলসী মণ্ডপ থাকতো সেরকম তুলসী মণ্ডপও দেওয়া রয়েছে। খুব সুন্দর করে এটা ফুটিয়ে তোলা হয়েছে। এই দিকটায় দেখুন একটি পুকুর মতো বানানো হয়েছে, যেখানে জেলে মাছ ধরছে। গ্রামের মানুষরা যেভাবে মাছ ধরতো, একটি নদীর প্রতিকৃতি এখানটায় হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানটায় বাঁশের বসার জায়গা অব্দি দেওয়া হয়েছে, যেরকম মানুষেরা আড্ডা দিত সন্ধ্যাবেলায় আগেকার দিনে নদীর ধারে, সেটাও কিন্তু দেখানো হয়েছে খুব সুন্দর করে। আবার কিন্তু দেখুন কি সুন্দর করে এখানে গ্রামে যেরকম মন্দির থাকে, মানে প্রপার একদম, এখানটায় দেখুন কিন্তু সেটাও বানানো হয়েছে, আমি দেখাচ্ছি। এখানটায় বলা রয়েছে চণ্ডী মণ্ডপ, এবং এখানে কিন্তু দুর্গা মায়ের একটি প্রতিকৃতি এখানটায় যেটা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু এখানটায় দেখানো হচ্ছে, যে মায়ের পুজোর, এখানটা মায়ের আরাধনার কাজকর্ম এখানটায় শুরু হচ্ছে। একজন মায়ের প্রতিমা বানাচ্ছেন, এটা কিন্তু দেখাচ্ছে। এইটা দেখুন কি, এই গ্রামের যে জায়গাটা তৈরি করা হয়েছে এখান দিয়ে হাঁটতে হাঁটতে, এইটা দেখতে পাচ্ছেন খাটিয়া, যেটা দেখাই যায় না এখন। আমি জানি না এখনকার গ্রামের বাড়িতে এগুলো এখনো আছে কিনা। আর এই দেখুন এখানটায় চাল করে কিন্তু লাউ ঝুলছে, মানে প্রপার এগুলো কিন্তু অরিজিনাল গাছ লাউ, এখানটায় প্রপার, এখানটায় মানে ফার্মিং করা হয়েছে যেরকম গ্রামে হয় একদম সেইভাবেই কিন্তু দেখুন এখানটায় কিন্তু লাউ ঝুলছে। এখানটায় এই খাটিয়াটা বানানো রয়েছে। এখানে দেখুন এটি একটি পাঠশালা দেখানো হচ্ছে, দেখুন কি সুন্দর করে দেখানো হচ্ছে। বাচ্চাদের পড়া না পারলে কিভাবে শাস্তি দেওয়া হতো, এখানটায় দেখুন এটা কিন্তু পাঠশালা। এখানটায় লেখা রয়েছে যে পাঠশালাটি দোকান করে, গুরুমশাই দোকান করে, মানে উনি কিন্তু পড়াচ্ছেন এবং উনি কিন্তু এটা ওনার দোকানও। মানে কি সুন্দর একটি কনসেপ্ট, তাই না? দারুণ ব্যাপার। এই পাঠশালার যে প্রতিকৃতি রয়েছে তার ঠিক উল্টো দিকেই দেখুন কি সুন্দর এটি বানানো রয়েছে। এটি ঠিক দোতলা বাড়ি, মানে মাটির দোতলা বাড়ি, টিনের চাল দিয়ে, কি সুন্দর। মানে আমি এরকম সত্যিকারে তো কখনো দেখিনি, আপনারা যদি দেখে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। মানে আমার দারুণ ফ্যাসিনেটিং লাগছে ব্যাপারটা, মানে খুবই সুন্দর। মানে এরকম যে হতে পারে এটি আমার ধারণায় ছিল না সত্যি বলতে। দেখুন এখানটায় দেখুন গ্রামের বাড়ির আরেকটি প্রতিকৃতি সুন্দর এখানটায় বানানো রয়েছে। দাওয়ায় এখানে একজন মানুষ বসে আছেন, বাড়ির কর্তা হয়তো, ওনাকে বোঝানো হচ্ছে। এখানে দেখুন এরকম গরুর গাড়ির মিনিয়েচার বানানো রয়েছে। আমাদের বয়সী মানুষেরা অবশ্যই সেটা কিন্তু দেখেননি, কিন্তু মানে এখনো আমরা গল্প কথা এগুলো মানে পড়তে পারি, শুনতে পারি, সেগুলো কিন্তু চোখের সামনে ভাবে দেখছি, যদিও এগুলো রিয়াল নয় কিছুই,
কিন্তু তবুও দারুণ একটা ব্যাপার রয়েছে। কিন্তু ওখানটায় দেখুন, এখানটায় গোয়াল ঘর বানানো রয়েছে, কি সুন্দর দেয়ালে কাজ করা রয়েছে। ওখানটায় ধানের গোলা, মানে ধানের গোলাটাতেও এত সুন্দর করে লক্ষ্মী প্যাঁচা, তারপরে পায়ের লক্ষ্মী মায়ের পায়ের ছাপ এরকম করে দিয়ে, মানে খুবই সুন্দর সুন্দর করে এটি বানানো রয়েছে। মানে গ্রাম বাংলার যে অরিজিনাল রূপ, যেটা ট্র্যাডিশনাল বাংলার ঘর, সেটাই কিন্তু দেখানো হয়েছে। দেখুন কি সুন্দর। এখানে দেখুন, এখানে কিন্তু ওয়াটার রিফিলেরও জায়গা রয়েছে। এটা সিস্টেম কিন্তু এমন নয় যে জাস্ট গিয়ে আপনি ভরে নিলেন, এখানে কিন্তু পেমেন্ট করে তবে জল ভরতে হবে। খুবই ভালো একটি ব্যবস্থা। এই মেশিনে কিন্তু 1 টাকা করে 500 ml জল পাওয়া যায়। এতে করে কিন্তু প্লাস্টিক ওয়েস্টেজ, যেটা মানে প্লাস্টিক পলিউশনের যে সম্ভাবনা, সেটা কিন্তু অনেকটা কমিয়ে ফেলা সম্ভব, এবং সেইটারই এখানে ব্যবস্থা করা হয়েছে। তো মানে এখানে দেখতেই পাচ্ছেন, মানুষ কিন্তু অনেক বড় বড় বটল নিয়ে এসে জল রিফিল করছে। এটা খুবই ভালো একটি ব্যবস্থা বলেই আমার মনে হলো। তাতে যেমন গ্রাহকের পয়সা সাশ্রয় হয়, তেমনি কিন্তু পরিবেশেরও ভারসাম্যটি বজায় রাখে। এখানে দেখুন, বাচ্চাদের মনোরঞ্জনের জায়গার কিন্তু কোনো রকম অভাব নেই। মানে বড়দের জন্য যেমন জায়গা রয়েছে, বাচ্চাদের জন্যও কিন্তু ততগুলোই জায়গা রয়েছে খেলাধুলোর জন্য। তো বোর ফিল কিন্তু এখানে কেউই করবে না। আচ্ছা দেখুন, এখানটায় কিন্তু সন্ধে কিন্তু আজকে হয়েই গেছে প্রায়। এতক্ষণে আমরা যতটুকু পেরেছি কিন্তু ঘোরার চেষ্টা করেছি। এখানে কিন্তু রয়েছে একটি দুর্গা মণ্ডপ। খুব সুন্দর করে কিন্তু দুর্গা প্রতিমাটি এখানে বানানো রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই গোধূলি আলোতে এই যে সোনালী রংটা, দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে। যেমনটি দেখতে পাচ্ছেন, আমার পেছনে কিন্তু এখন দুর্গা মন্দিরটি চলে গেছে। তার ঠিক অপোজিটে একটু হেঁটে এলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই গার্ডেন। এই গার্ডেনটার ভেতরে এখন আমরা ঢুকবো। এখন কিন্তু আমি চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনের ভেতরটায়, যেটার গেট একটু আগে আপনাদেরকে জাস্ট দেখালাম। ভেতরটা কিন্তু দারুণ সুন্দর জায়গা, এবং অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, ভীষণ ভালোভাবে মেনটেনও করা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এটা বন্ধ রয়েছে। মানে এটা দেখাতে পারলাম না, ঠিক যেরকম জাপানিজ টেম্পলটাও আপনাদেরকে কিন্তু দেখাতে পারিনি, সেটা বন্ধ থাকার কারণে। এবং এখানেও বাটারফ্লাই গার্ডেনটা বন্ধ রয়েছে। ভেতরটা ঢুকে কিন্তু ভেতরে কি আছে তাই দেখানো সম্ভব হলো না। কিন্তু আপনারা যখন আসবেন তো অবশ্যই আপনারা একটু হাতের সময় নিয়ে আসবেন, এবং এর ভেতরে ঢুকে কিন্তু এই জায়গাগুলো ভিজিট করবেন। ভেতরটা কিন্তু বেশ সুন্দর, আপনাদের ভালো লাগবে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে। এবার এটা প্রশ্ন হতে পারে যে সন্ধ্যায় কেন? অনেস্টলি বলতে গেলে আমাদের দেরি হয়ে গেছে, তাই সন্ধ্যায় একরকম বলতে গেলে। আরেকটা কারণ এটাও যে 7 ওয়ান্ডার্সে কিন্তু একটু অন্ধকার হয়ে গেলে, মানে সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ ভালো লাইটিং করা হয়। এবার এই লাইটিংটা দেখতে এত ভালো লাগে যে জায়গাটার পুরো মাধুর্যটাই কিন্তু বদলে যায়। তো সেটি একটি বড় কারণ যে আমরা সন্ধ্যাবেলায় কিন্তু ওদিকটায় যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাবো কেমন লাগছে দেখতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি টিকিট কাউন্টার। এটা কিন্তু 7 ওয়ান্ডার্সে ঢোকার যে টিকিট কাউন্টার সেটা। এখানে পার হেড কিন্তু 30 টাকা করে। এখানে দেখুন এন্ট্রি টিকিট প্রাইস লেখা রয়েছে। তো পার হেড 30 টাকা করে কিন্তু টিকিট কেটে দেন আমাদেরকে 7 ওয়ান্ডার্সে যেতে হবে। তো চলুন ভেতরে গিয়ে দেখাবো যে কি কি আছে। এখানে কিন্তু দেখুন, এই এন্ট্রি গেট দিয়ে ঢুকেই কিন্তু রয়েছে যে সপ্তম আশ্চর্যের প্রথম আশ্চর্য, সেটা হলো মিশরের পিরামিড। এখানটায় দেখুন আরো রয়েছে এই পিরামিডগুলির ছোট্ট মিনিয়েচার কিন্তু এখানে বানানো রয়েছে, লাইটিং করা রয়েছে, দেখতে সুন্দর লাগছে। কিন্তু অরিজিনাল পিরামিড জানি না কবে দেখতে পারবো। যাই হোক, আপাতত এটাই। দেখুন, সপ্তম আশ্চর্যের ভেতরে ঢুকে কিন্তু এরকম ওয়াটার বডিজ বানিয়ে সুন্দরভাবে রাখা হয়েছে। বাকি দ্য গ্রেট পিরামিডস অফ গিজা এভাবে কিন্তু শোকেস করা হয়েছে। খুবই ছোট ছোট মিনিয়েচার, তুলনামূলকভাবে অবশ্যই, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর। পিরামিড দেখে এই ব্রিজটা দিয়ে ক্রস করেই কিন্তু চলে আসা যায় এই জায়গাটায়। এটা পেট্রা জর্ডানের যে মনুমেন্টটা এখানে কিন্তু বানানো হয়েছে, খুব সুন্দর দেখতে ভাস্কর্য। চলুন ভেতরে গিয়ে দেখি এর ভিতরে কি কি আছে। পেট্রা জর্ডান দেখে কিন্তু সোজা এখানটা দিয়ে চলে আসলেই কিন্তু দেখতে পাবেন ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচু। দেখুন
খুব সুন্দর, বেশ বড় সড়ো কিন্তু স্ট্যাচুটা বানানো রয়েছে এবং অনেক মানুষ এখানে অলরেডি গেছেন। ক্রাইস্টের মূর্তির ঠিক বাইরেই কিন্তু রয়েছে মোয়াই স্ট্যাচু গুলো, বেশ সুন্দর দেখতে, একদম পাথরের মতোই লাগছে কিন্তু পাথরের নয় এগুলো। যাই হোক, খুব সুন্দর করে কিন্তু এগুলো বানানো রয়েছে এবং মানুষজনের ভেতরে গিয়ে কিন্তু ছবিও তুলছে। তাছাড়া এই জায়গাটিতে যেভাবে আলোকিত করা হয়েছে তার জন্য কিন্তু দেখতে এই জায়গাগুলো আরো বেশি সুন্দর লাগছে। এবার কিন্তু দেখুন, এইগুলো দেখে আমরা চলে এসেছি সপ্তম আশ্চর্যের আরেকটি আশ্চর্য, যেটা আমাদের ইন্ডিয়াতেই অবস্থিত, এই তাজমহলের সামনে। এটি তাজমহলের একটি মিনিয়েচার, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। জানি না আসল তাজমহল কেমন, আরো কতটা বেশি সুন্দর হবে দেখতে। যাই হোক, যেদিন সেখানে যাব সেটাও আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আপাতত এখানে এসছি, এই যে তাজমহলটির কাছে কিন্তু আমরা এসছি, কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এখানে এরকম সিঁড়ি রয়েছে উপরে উঠে যাওয়ার জন্য, ভেতরে কিন্তু ঢোকার কিছু নেই। তো ওপরেই যারা আছেন এরকম চারিদিকটায় ঘুরে কিন্তু তারা ছবি তুলছেন। তো আমরা আর উপরে যাচ্ছি না, এখান থেকেই দেখাচ্ছি এবং এরপরে আমরা নেক্সট যেটা রয়েছে সপ্তম আশ্চর্যের সেখানটায় কিন্তু আমরা চলে যাব। তাজমহলের ঠিক অপোজিটে যেমন এই মন্দিরটি আছে, তার এই পাশে কিন্তু আবার রয়েছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। তো চলুন এখানটাতেও যাব, গিয়ে ভেতরে দেখার মতো কিছুই নেই, এরকম সিঁড়ি রয়েছে, ভেতর দিয়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু আমরা সেটাই যাব। চলুন। এটা কিন্তু দেখুন গ্রেট ওয়াল অফ চায়নার যে মিনিয়েচারটা রয়েছে, এখানটা দিয়ে আমরা উঠে এলাম। এটা কিন্তু একদম মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই সাইডটা দিয়ে কিন্তু গিয়ে আবার সিঁড়ি রয়েছে ওদিকটায় গিয়ে, তারপর এই সোজা এই ওয়ালের মাঝখান দিয়ে গিয়ে কিন্তু ওটা আমাদের রয়েছে এক্সিট পয়েন্ট। চলুন দেখা যাক। কিন্তু দেখুন এই তাজমহল, তারপর এদিকে গ্রেট ওয়াল অফ চায়না, এগুলো দেখে কিন্তু এবার আমরা চলে এসেছি কোলোসিয়ামটা দেখতে। এটা কিন্তু কোলোসিয়ামের রেপ্লিকা। ভেতরে সেরকম কিছু আছে বলে মনে হচ্ছে না, মানুষ ভেতর দিয়ে জাস্ট হাঁটছে, ভেতরের দেয়ালগুলো দেখছে। চলুন ভেতরে গিয়ে আমরাও দেখি কি আছে, দেখাবো আপনাদেরকেও। এইগুলো কিন্তু দেখুন কোলোসিয়ামের বাইরে থেকে যে দেওয়ালগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলো দিয়ে ধরে হেঁটে এলে কোলোসিয়ামের ভেতরটা কিন্তু এরকম। এখানটায় অনেকটি জায়গা জুড়ে একটি গোল মতো করা রয়েছে, একদম এক্স্যাক্ট রেপ্লিকাই কিন্তু বানানো রয়েছে, যেটা অরিজিনাল কোলোসিয়াম। এইগুলো কিন্তু রয়েছে, কিন্তু আমার এটা বলতে খুবই খারাপ লাগছে। দেখুন এখানে প্লাস্টিকের বটলগুলো ফেলে রেখে দিয়েছে। আমি জানি না আমাদের ভারতীয়দের সিভিক সেন্স কবে জন্মাবে আর কি করলে জন্মাবে। তো আপনারা যদি এখানে আসেন তো প্লিজ এই ধরনের কাজগুলো করবেন না, এবং কাউকে যদি করতে দেখেন আপনাদের সামনে তো তাদেরকে সোজাসুজি গিয়ে বারণ করুন। এই যে গাড়িটা দেখছেন এটা কিন্তু বেশ ভালো একটি উদ্যোগ বয়স্কদের জন্য, বা যারা পুরো পার্কটি ঘুরে দেখতে চান। কেন বলছি, কারণ এটা কিন্তু 2 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকলে এই সুবিধাটা পাবেন। 2 নম্বর গেট থেকে কিন্তু এটি বুক করা যায় পার হেড 100 টাকা করে কিন্তু এর ভাড়া। 2 নম্বর গেট থেকে শুরু করে পুরো পার্কটিকে একটি রাউন্ড দিয়ে আবার 2 নম্বরেই কিন্তু নামিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে এই কার ফ্যাসিলিটি। এটাই কিন্তু ছিল আজকে আমাদের ট্যুর ইকো পার্কে। তো আমরা 7 ওয়ান্ডার্স দেখালাম, যেখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য যেগুলো আছে সেগুলোর মিনিয়েচার কিন্তু ছিল। তো এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটিতে আপনাদের কোনো পরামর্শ থাকলে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলো জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাবেন। বাকি এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। শেয়ার করুন যারা কলকাতায় থাকেন বা আশেপাশে থাকেন কিংবা কলকাতায় ঘুরতে আসছেন, যাতে এই সুন্দর একটি পার্ক যেটা রয়েছে কলকাতায় সেখানে এসে একদিনের ট্যুর কিন্তু খুব ভালো করেই করতে পারেন। তো চলুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনাদের সবাইকে নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।